এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের বুমের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। সেদিন পরীক্ষা শেষ করে লুকিয়ে একটু ফুলের দোকানে যেতে চেয়েছিলাম আপনাকে সারপ্রাইজ দিব বলে। সেজন্য ড্রাইভারকে আসতে বারণ করেছিলাম, কিন্তু ফুলের দোকানে পৌঁছানোর আগেই আমি আশিকের ফাঁদে পা দিই। আমার ক্লাসমেট জেরিন নামের এক মেয়ে ভণ্ডামি করে আমাকে আমাদের কলেজে নিয়ে যায়। আমি প্রথমে যেতে রাজি হচ্ছিলাম না, সেজন্য সে বলে আমার কাগজপত্রে নাকি সমস্যা হয়েছে এবং ম্যাম তাড়াতাড়ি ডেকেছে। একা যেতে ভয় পাই, তাই বলে জোর করে ওকে সাথে নিয়ে যাই। এতে হিতে আরো বিপরীত হয়, আমাকে ফাঁকা একটা রুমে নিয়ে আটকে ফেলে। পরে বুঝতে পারি আশিক আর জেরিন এক দলে। কি পরিমাণ ভয় পেয়েছিলাম আমি! তরির শরীর শিউরে ওঠে। নির্ঝর কিছু বলার আগেই সেই অভিমানী কণ্ঠে বলে উঠল, আপনি জানেন সেদিন আশিক আমায় কত মেরেছিল? আমার গালে থাপ্পড় মেরেছিল, ধাক্কা দিয়ে ব্রেঞ্চের উপর ফেলে দিয়েছিল, চুল টেনে দরজার সাথে মাথা ঠুকে দিয়েছিল। কত ব্যথা পেয়েছিলাম আমি, কতবার আপনাকে ডাকলাম, আপনি শুনতেই পেলেন না, আপনি আসলেন না। তরির কণ্ঠ ধরে আসতে সে থেমে যায়। নির্ঝরের চোখ দুটো সময়ের সাথে সাথে রক্তবর্ণ ধারণ করে, নিজের অজান্তে হাতের তালু মুষ্টিবদ্ধ হয়ে যায়। তরির ব্যথাতুর কণ্ঠের প্রতিটি শব্দে শরীর পুড়ে যাচ্ছে তার। ত্বকের উপর অদৃশ্য কোনো শক্তি যেন জ্বলন্ত কয়লা চেপে ধরে আছে। সে সহ্য করতে পারছে না, কিছুতেই সহ্য করতে পারছে না, কিন্তু তাকে শুনতে হবে তো। তরির হাসি আনন্দের দিনগুলোর মতোই তরির কষ্টের দিনগুলো মনের কুঠুরিতে রাখতে চায়। ভবিষ্যতে যেন ফুলের টোকা দিতে তার বুক কেঁপে ওঠে। তরিকে জড়িয়ে রাখা নির্ঝরের হাতের বাঁধন আরো শক্ত হয়ে আসে। তরি নিঃশব্দে তার বুকের সাথে মিশে থাকে। কিছুক্ষণ দম নিয়ে সে ফের ক্ষীণস্বরে বলা শুরু করলো, মাথায় আঘাত পাওয়ার পর আমি নেতিয়ে পড়েছিলাম। ধস্তাধস্তি করে পালিয়ে আসার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গিয়েছিল, কিন্তু একেবারে জ্ঞান হারায়নি, অল্প অল্প সেন্স ছিল। যেদিন কিছু একটা নাকের সামনে স্প্রে করতে ব্যথা উপলব্ধি করতে পারছিলাম না। শরীর অবশ হয়ে আসছিল ধীরে ধীরে, এক পর্যায়ে ঢলে পড়ি। যখন জ্ঞান ফেরে তখন দেখি চারদিকে অন্ধকার। দেখি অন্ধকারের মধ্যে কত সময় কেটে গেছে কোনো ধারণা ছিল না। মধ্যবয়স্ক এক বিশ্রী লোক রঙিন একটা পানীয় নিয়ে আসে, জোর করে খাওয়ানোর চেষ্টা করতে বাধা দিই। এর মধ্যে রুমে রংচং মাখা খাবার দেয় আমাকে। পেটে প্রচন্ড ক্ষুধা ছিল, খেতে শুরু করি। তৃষ্ণা পেতে পানির বদলে তারা অন্য কিছু দেয়। পরে বুঝতে পেরেছিলাম ওগুলো মদ ছিল। তরি হাঁসফাঁস করতেই নির্ঝর হাত ঢিলে করল। সঙ্গে সঙ্গে তরির শরীর গুটিয়ে উঠে বসল। নির্ঝর তার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। কিছু বলার চেষ্টা করেও পারছে না সে। কয়েক সেকেন্ড পর নিজেও উঠে বসে পড়ল। ছাড়া ছাড়া ভাবে কোনো রকমে উচ্চারণ করল, আর শুনতে চাই না আমি, এবার ঘুমিয়ে পড়ো। তরি চোখ মুছে ছোট্ট করে শ্বাস ফেলল। পুনরায় বলল, ছোট্ট একটা রুমে আমাকে আটকে রেখেছিল। রুমের বাইরে বের হওয়ার নিষেধ ছিল। সব সময় বডিগার্ড দরজা বন্ধ করে রাখতো। কেউ ভেতরে ঢুকলে বের হয়ে আবার বাইরে থেকে বন্ধ করে দিত। তবে সবাই আমাকে একটু আলাদাভাবে দেখতো। কয়েকদিন যেতে একটা মেয়ে আমার রুমে প্রায়ই আসতো আমার দেখাশুনো করার জন্য। কখনো খাবার নিয়ে, কখনো বা জামা কাপড় নিয়ে গোসলের জন্য বলতো। মেয়েটা আমার বয়সী ছিল। ওর থেকে যতটুকু জানতে পেরেছিলাম যে আশিক আমাকে ওদের কাছে রেখে কোথাও পালিয়ে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আশিকের কথায় এতদিন আমাকে আটকে রেখেছিল না, না হলে আরো আগে বিদেশে পাচার করে দিত। আশিক আমাকে ব্যবহার করার জন্য কিছুদিন নিজের কাছে রাখতে চেয়েছিল হয়তো। ওখানকার সর্দার এক মহিলা, তার সাথে আরো অনেক বড় বড় মানুষ যুক্ত আছে, কিন্তু কোনো নিষিদ্ধ পল্লী নয় ওটা। পুরুষ বলতে দুজন ছিল, একজন মহিলা সর্দারের ডান হাত আর একজন বাবুর্চি। ওদের কাজ আলাদা। যতদূর শুনেছি ওরা বিদেশের সাথে অর্থনৈতিক কর্মকাণ্ড করে, ড্রাগ স্মাগলিং বা চোরাচালান এসব। আর এসব কাজে সন্দেহের হাত থেকে রক্ষার জন্য মেয়েদের ব্যবহার করে। এরা নাকি অপারেশন করে মেয়েদের শরীরে অত্যন্ত দামি ড্রাগগুলো প্যাকেট করে বিদেশে পাঠায়, যেগুলো ও দেশে পৌঁছানোর পর পুনরায় অপারেশন করে বের করা হয়। রুম থেকে প্রায়ই অনেক মেয়ের কণ্ঠ শুনতাম। দিনে কারো কারো তীক্ষ্ণ স্বরের কান্নার আওয়াজ শুনতাম, কিন্তু রাত হলেই রুম থেকে প্রায়ই অনেক মেয়ের কণ্ঠ শুনতাম।
দিনে কারো কারো তীক্ষ্ণ স্বরের কান্নার আওয়াজ শুনতাম, কিন্তু রাত হলেই সবার হাসি তামাশা হই হুল্লোড়ের শব্দ ভেসে আসতো, কারণ তখন সবাই মাতাল থাকতো। আমাকে প্রথম ড্রাগ দেয় শেষ রাতের দিকে বোধহয়। কয়েকজন মেয়ে আর সেই বিশ্রী লোকটা ধরে বেঁধে মদ খাওয়ায়। নাকের সামনে কী সব যেন ধরে। প্রথম দিকে বুকের ভেতর জ্বলে পুড়ে যেত, কিন্তু আস্তে আস্তে সয়ে যায়, ভালো লাগতে শুরু করে। তখন ড্রাগের জন্য নিজে থেকে ছটফট করতাম। আমার বয়সী মেয়েটা আসতেই দুজন একসাথে মাতাল হলাম, কিন্তু নেশা কাটলে পুরোটা সময় কান্নাকাটি করতাম। কতভাবে পালানোর চেষ্টা করেও সফল হইনি। যে মেয়েটা আমার দেখাশোনা করতো, ওই মেয়েটার ভেতর আমার জন্য হয়তো কোনো দুর্বলতা ছিল। সেদিন রাতে আমরা দুজন প্ল্যান করে মাতাল হতেই আমাকে রুমের বাইরে নিয়ে এলো। তখন প্রতি রুমে সবাই ড্রাগ নিয়ে অন্য ভুবনে ভেসে বেড়াচ্ছিল। আমার তখনও সেন্স আছে, মাথার মধ্যে শুধু একটা বাক্যই ঘুরতো, আমাকে পালাতে হবে। সেই ভেবে অগ্রসর হই। সবার থেকে লুকিয়ে মেয়েটা আমাকে রান্নাঘরের পেছনের দরজার ঘুপচি দিয়ে বের করে দেয়। এরপর গাছ বেয়ে প্রাচীর টপকে লাফ দেওয়ার সময় কিছু একটার সাথে প্রচণ্ড আঘাত পাই। তখন হিতাহিত জ্ঞান শূন্য ছিলাম। পায়ের ব্যথা উপেক্ষা করে পালাতে থাকি। কোন রাস্তা দিয়ে এসছি, কোথা দিয়ে দৌড়েছি কিচ্ছু মনে নেই আমার, কিন্তু কারোর কাছে সাহায্য চাইতে পারছিলাম না। সবাইকে ভয় লাগে। মেয়ে মানুষকে ভয় পাই, মানুষকে ভয় পাই, সবাইকে ভয় পাই। দৌড়েতে দৌড়েতে কত সময় কেটে গেছে জানি না। আপনার বন্ধুকে যখন পেয়েছি তখন আমার পা আর চলছিল না। নিজেকে বড্ড অসহায় লাগছিল। চোখের সামনে মৃত্যুকে দেখতে পারছিলাম যেন। সেজন্য শেষ মুহূর্ত এসে তাকে ভরসা করে সাহায্য চাইছিলাম। এরপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতে দেখি ফুপি শাশুড়ি মা আমার পাশে বসে। কতক্ষণ আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে চেয়েছিলাম তাদের দিকে জানি না। কিছুতেই বিশ্বাস হচ্ছিল না যে আমি সবাইকে ফিরে পেয়েছি। বারবার মনে হচ্ছিল আমি কোনো স্বপ্ন দেখছি অথবা মাতাল আছি। কিন্তু যখন সত্যি সত্যি বুঝতে পারলাম যে সবাইকে ফিরে পেয়েছি, তখন কী যে পরিমাণ কষ্ট লাগছিল আমার। সুখে কষ্ট, আনন্দের কষ্ট। তরি থামলো। তার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। নির্ঝর ঝাপসা চোখে তরির গাল মুছে দিল, চোখ মুছে দিল। তরির মাথাটা কাঁধের উপর চেপে ধরে রুদ্ধ কণ্ঠে বলল, পানি খাবে? তরি মাথা নেড়ে না জানালো। এতদিন হঠাৎ হঠাৎ ভেতরে যন্ত্রণা হতো, মনের উপর কথার পাহাড় জমেছিল। আজ নির্ঝরকে বলতে পেরে বুকের ভার নামলো, স্বস্তি পেল সে। এই যে নির্ঝর তার দুঃখে কথা শুনে পাশে রয়েছে, নিজের কাঁধে জায়গা দিয়েছে, তার দুঃখ মুছে দিচ্ছে, এতে সে প্রগাঢ় তৃপ্তি অনুভব করছে। ঠোঁটের কোণে তীব্র হাসি ঝুলিয়ে সে আরো নিবিড়ভাবে নির্ঝরের কাঁধে মাথা গুজল। তরিকে পরম মমতায় আগলে রাখলেও নির্ঝরের মনের বিপর্যস্ত দশা। আশিক নামক নর পিশাচের উপর রাগে ঘৃণায় শরীর রেডি করে উঠছে। মাথার ভেতর যন্ত্রণায় ছিঁড়ে যাওয়ার উপক্রম। পেটের ভেতর থেকে পিত্তরসের অথৈ সাগরে ডুবে মন তেতো হয়ে উঠছে বারবার। তার মনে হচ্ছে সে বুঝি পাগল হয়ে যাবে। যে মেয়েটাকে ফুলের মতো আগলে রাখার অভিপ্রায় ছিল, সে তার অজান্তে এতটা কষ্ট অনুভব করেছে তা সে কিছুতেই মানতে পারছে না। কেটে গেল কিছু সময়, কেউ আর কিছু বলল না। নিস্তব্ধতায় ছেয়ে গেল একে অপরের মনের আঙিনা। কিছুক্ষণ পর তরির ভারী নিঃশ্বাস নির্ঝরের গলার কাছে আছড়ে পড়তেই কিছু সময়ের জন্য সে সব দহন ভুলে গেল। বুকের জ্বলুনি কমে এলো, স্নিগ্ধ এক আবেশ ছড়িয়ে পড়ল সমস্ত শরীর জুড়ে। বুকের বাপাসটায় নির্মল অনুভূতির সমুদ্রে তলিয়ে যেতে থাকলো। সে ধীরে সুস্থে তরিকে শুইয়ে দিল, মাথার নিচে বালিশ দিয়ে অপলক চেয়ে রইল। তরির গালে হাত ছুঁয়ে নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করল নির্ঝর, ভবিষ্যতে তরির প্রতি আরো মনোযোগী হয়ে উঠবে। তরির সাথে সব সময় হাসি খুশি ভরা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক বজায় রাখবে। তরিকে কখনো দুঃখের ছোঁয়া পেতে দিবে না। প্রয়োজনে নিজের সমস্ত কাজ সমস্ত কিছু মুলতবি করে দিবে। তবুও তরির গায়ে ছিটে ফোটা কষ্টের আঁচড় পড়তে দিবে না। তরির কপালে ঠোঁটের উষ্ণ স্পর্শ দিয়ে নির্ঝর শুয়ে পড়ল। বহু বছর আগে কিশোর বয়সে তরিকে দেখে সে বুঝতে পেরেছিল মেয়েটা বড্ড সহজ সরল, হাসি খুশি আর কিছুটা বোকা। ওর রয়েছে সুন্দর একটা অবুঝ মন। সাথে এটা বুঝে গিয়েছিল যে প্রথম সাক্ষাতেই মানুষের মনে ছাপ ফেলার সুন্দর একটা গুণ রয়েছে তার। কিন্তু তরি শুধু তার মনে ছাপ ফেলে ক্ষান্ত হয়নি, তার সম্পূর্ণ মনের দখল নিয়েছে, সাথে তার অস্তিত্বেরও দখলদারিত্ব নিয়েছে। নির্ঝর মুচকি হেসে তরির আরো কাছে ঘেঁষে এলো, ফিসফিস করে বলল, ভালোবাসি।
তৃতীয়বারের মতো নিনাদের গুটি কেটে দিতে তার মুখ কালো হয়ে গেল। তিনটে গুটি ঘরে। কোন দুঃখে আজ যে লুডো খেলতে বসেছিল, এইবার হারলে পরপর 4 বার হেরে যাবে সে। শিট, আজ অব্দি পরীক্ষায় 4 সাবজেক্টে সে ফেইল করেনি, বড়জোর 3 সাবজেক্ট পর্যন্ত ফেইল করেছে। ওই গণিত, বিজ্ঞান আর ধর্ম সাবজেক্টে কেউ সচরাচর ফেইলই করে না, কিন্তু সে ক্লাস 7 থেকে 8-এ ওঠার সময় ধর্মে ফেইল করলো। বড়ই আচানক ঘটনা। কপাল গুণে সে জিএসসিতে সবগুলো সাবজেক্টে টেনে টুনে পাশ করে গেছে, কিন্তু আজকের লুডো খেলায় টানার কোনো অপশন নেই যে টেনে টুনে জিতে যাবে। তার মুখ কালো হয়ে গেল, তবুও আশা নিয়ে বলল, ভাবি, আপনি চিটিং করেছেন নাকি? আমার ছক্কা পড়ছে না, কিন্তু আপনি ছক্কা ঠেলে সরাতে পারছেন না, কারণ কি? তরি মুচকি হাসল। ছোটবেলা থেকে লুডো খেলার এক প্রকার ওস্তাদ সে। কেউ তার সাথে লুডো খেলে জিতেছে তার সংখ্যা নগণ্য বলা চলে। সে নিজের গুটি সরিয়ে বলল, আমার সাথে জেতা খুব মুশকিল নিনাদ, তবেই জেতার চেষ্টা করো। এবার হারলে কি করতে হবে মনে আছে? বা মনে আছে। 3টে প্যারাগ্রাফ এক বসায় মুখস্থ করতে হবে। মনে আছে দেখছি। নিনাদের মনের আকাশে মেঘের ঘন ঘটা। আরো কয়েক দান খেলে যখন ছক্কার মুখ দেখল না, তখন আশা ছেড়ে দিল। ধরেই নিল তার 3টে প্যারাগ্রাফ মুখস্থ করতে হবে, কিন্তু সে প্যারাগ্রাফ মুখস্থ করতে চাইছে না। তরির একটা মাত্র গুটি আছে, তার চাল আসতে সে 5 ঘর সরিয়ে গুটি পাকা করলো। তা দেখে নিনাদের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে চোখের পলকে সব গুটি এলোমেলো করে দিয়ে উঠে দাঁড়ালো। তরির রাগি চোখে তাকাতেই সে বলে উঠল, আমি মনোযোগ দিয়ে খেলে আপনার হারা নিশ্চিত ভাবি, এই জন্যই গুটি এলোমেলো করে দিলাম। আমি চাই না আপনি আমার কাছে হেরে যান। তুমি ইংরেজি প্যারাগ্রাফ মুখস্থ করবে কিনা বলো। এটা শুনেই অতি দ্রুত দৌড়ে রুম থেকে বের হয়ে গেল নিনাদ। সে চলে যেতেই তরি হেসে ফেলল। হাত পা ছড়িয়ে কিছুক্ষণ বসে রইল বিছানায়। সালোয়ার উঁচু করে সে পায়ের ক্ষতস্থানটা পরখ করল। সেলাই খোলা হয়েছে 3-4 দিন হলো, ক্ষত শুকিয়ে গেছে প্রায়। পায়ের দিকে কিছুক্ষণ চেয়ে রইল সে। তারপর বালিশের তলা থেকে ফোন বের করে সময় দেখল, সাথে পরখ করল নির্ঝর ফোন দিয়েছে কিনা। দেয়নি। তরি ফোনটা ছুঁড়ে সরিয়ে রাখল। সপ্তাহ খানিক হয়েছে নির্ঝর তাকে আলাদা ফোন কিনে দিয়েছে। হঠাৎ করে বাহিরে বৃষ্টির ঝুমঝুমানির শব্দে কান যেতে অবাক হলো। কখন মেঘ জমেছে আবার কখন বৃষ্টি পড়া শুরু করেছে তা খেয়াল করেনি। আবেগে আপ্লুত হয়ে সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যালকনিতে ঢুকলো সে। চারিদিকে ঝুমঝুম বৃষ্টির শব্দ গানের মতো বেজে চলেছে। ঝোড়ো বাতাস নেই, নীরব বৃষ্টি, আবহাওয়া শীতল। তরি হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটায় স্পর্শ করল। সঙ্গে সঙ্গে তার মন কিছুটা খারাপ হয়ে গেল। নির্ঝর সকাল 10টার দিকে আজ বের হয়েছে। তার মাস্টার্সের কিছু কাগজে সাইন দরকার, সেই জন্য। এখন দুপুর গড়িয়ে বিকেল, সন্ধ্যা হতে চলল, অথচ ফেরার নাম নেই। সেই দুপুরবেলা ফোন দিয়ে খোঁজ নিয়েছিল, আর তার কিছুক্ষণ পর মেসেজ করে মেডিসিন ঠিকমতো খেতে বলেছিল। তারপর আর কথা হয়নি। কিন্তু এখনো ফিরছে না কেন? তরি, কোথায় তুমি? এই তরি। আচমকা নির্ঝরের কণ্ঠ কানে যেতেই তরি চমকে উঠল। সেই সঙ্গে ভালো লাগার সূক্ষ্ম কিন্তু তীব্র একটা স্রোত সমস্ত শরীর জুড়ে বয়ে গেল। সে যত দ্রুত সম্ভব ব্যালকনি থেকে রুমে ঢুকলো। দাঁড়িয়ে পড়ে বলল, আপনি এসছেন? নির্ঝর ওয়াশরুমের পাশটাই ছিল। তরির কণ্ঠ পেয়ে পিছন ঘুরে তাকালো। তার শরীর অনেকটাই ভেজা, মাথার চুল বেশি জবজবে, কপালের পাশ দিয়ে গড়িয়ে পানি পড়ছে, চোখের পাপড়ি ভিজে ঘন হয়ে আছে, স্নিগ্ধ ঠোঁট যুগলে বিন্দু বিন্দু পানির টুকরো। পরনের ছাই রঙা চেক শার্টের বুকের কাছে অনেকখানি ভেজা। তরি চিন্তিত কণ্ঠে বলল, এত ভিজলেন কিভাবে? নির্ঝর কোনো প্রত্যুত্তর করল না। শান্ত অথচ ধীর পায়ে এগিয়ে এলো তরির দিকে। কাছাকাছি এসে তরিকে জড়িয়ে ধরল। কিছুটা কুঁচো হয়ে তরির কাঁধে মাথা রাখলো সে। শীতল এক স্পর্শে তরি কেঁপে উঠল। ঠোঁট জোড়া কাঁপতে লাগলো। এলোমেলো সুরে বলল, ভিজে যাব তো আমি। নির্ঝর এবারও কোনো কথা বলল না, আরো গভীরভাবে তরিকে জড়িয়ে ধরল। তরির হাত দুটো আপনা আপনি নির্ঝরের পিঠে চলে গেল। সে অতি সহজে নির্ঝরের মন পড়তে পারছে যেন। নরম গলায় বলল, মন খারাপ? কি হয়েছে? নির্ঝর শীতল কণ্ঠে বলল, না। শুকনো কাপড় পরুন, ঠান্ডা লেগে যাবে। হুম। কিছুক্ষণ পর তরির কাঁধ থেকে মাথা তুলে নির্ঝর মুখের দিকে তাকালো। মৃদু হেসে ওয়াশরুমে ঢুকে গেল।
তরি আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। কামিজের কাঁধের কাছে অনেকটা ভিজে গেছে। মুচকি হেসে সে গলার স্বর উঁচু করে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। বলে সে রুম থেকে বের হলো। ডাইনিংয়ে গিয়ে দেখলো টেবিলে খাবার বেড়ে রাখা। সব ঠিকঠাক দেখে তরি সরে গিয়ে সোফায় বসে পড়ল। ড্রয়িং রুম আপাতত ফাঁকা। সে সময় কাটানোর জন্য টিভি ছাড়ল। মিনিট 10 চ্যানেল পাল্টাতে থাকলো সে, আর বারবার রুমের দিকে উকি ঝুঁকি মারল। নির্ঝর এখনো বের হয়নি। এতক্ষণ লাগে ফ্রেশ হতে? অদ্ভুত মানুষ। চোখ মুখ কুঁচকে সে টিভির দিকে নজর দিল। টিভিতে খবর দেখাচ্ছে। তার চোখ আটকে গেল নিচের লেখাগুলোর দিকে। হাইলাইটসে দেখাচ্ছে একটা মেয়েকে গ্যাং রেপ করে মেরে ফেলা হয়েছে। পড়ে ভয়ে গায়ে লোম দাঁড়িয়ে গেল তার। কয়েক সেকেন্ড পরে টিভির দৃশ্য চেঞ্জ হয়ে একটা মেয়ের ছবি ভেসে উঠল। মেয়েটার ছবি দেখে সে অস্ফুট আর্তনাদ করে উঠল। কয়েক সেকেন্ড পর টিভির দৃশ্য চেঞ্জ হয়ে একটা মেয়ের ছবি ভেসে উঠল। ছবিটা দেখেই তরি অস্ফুট আর্তনাদ করে উঠল। ছবিতে নীল রঙা পোশাকের খোলা চুলের মেয়েটি তার পরিচিত, তার চেনা কেউ। মেয়েটি তার ক্লাসমেট জেরিন। একজন মহিলা রিপোর্টার খবর বলছে। জেরিনের সাথে ঠিক কী হয়েছে, কোথায় তার লাশ পাওয়া গেছে, এসব বলছে। কিন্তু এসবের কিছুই তরির কানে ঢুকছে না। তার হাত পা কাঁপছে। চোখের সামনে জেরিনের হাস্যোজ্জ্বল মুখটা ভেসে উঠছে বারবার। মেয়েটার সাথে তার ততটা ঘনিষ্ঠতা না থাকলেও সে জানতো মেয়েটা কারণে অকারণে হাসে। একবার তাদের বাংলা মিস পড়া না পারার কারণে তাকে 4টি স্কেলের বাড়ি মেরেছিল। এত ব্যথা পেয়েও সে ফিক করে হেসে দিয়েছিল। সেই মেয়েটি এখন আর পৃথিবীতে নেই। এটা তরির মানতে খুব কষ্ট হচ্ছে। সে ঝাপসা চোখে টিভির স্ক্রিনের দিকে তাকালো। কিছুই চোখে পড়ল না। হাতের রিমোটটা খসে পড়েছে অনেক আগেই। সে কাঁদতে কাঁদতে 2 মাথা চেপে ধরল। নির্ঝর ভেজা চুল মুছতে মুছতে ড্রয়িং রুমে ঢুকলো। কয়েক পা এগোতেই সোফার দিকে নজর গেল। সোফায় বসে তরিকে কান্না করতে দেখে বুকের ভিতর ধক করে উঠল তার। হাতের টাওয়ালটা ছুঁড়ে ফেলে সে দৌড়ে এগিয়ে এলো। তরির সামনে বসে পড়ে ব্যতিব্যস্ত হয়ে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে তরি? কান্না করছো কেন? কি হয়েছে বলো দেখি। তরির কাঁধে হাত রেখে চিন্তিত কণ্ঠে বলল নির্ঝর। তাকে দেখে তরির কান্না আরো বেড়ে গেল। মাথায় হাত বুলিয়ে কিছুটা সময় দিল তাকে নির্ঝর। কয়েক সেকেন্ড পর এক হাতে তার গাল মুছে দিল। নরম গলায় বলল, কি হয়েছে বলো আমায়? পা ব্যথা করে? তরির উত্তরের অপেক্ষা না করে নির্ঝর তার পায়ের কাছে হাত নিল। পায়ের ক্ষত দেখতে নিতে তরি বাধা দিল। ক্রন্দনরত কণ্ঠে 2 বার উচ্চারণ করল, জেরিন, জেরিন। নির্ঝর বুঝতে পারল না। তার প্রশ্নবিদ্ধ দৃষ্টি লক্ষ্য করে তরি হাত উঁচিয়ে নির্ঝরকে টিভির স্ক্রিন দেখালো। 1-1.5 মিনিট নির্ঝর টিভির দিকে তাকিয়ে রইল। আস্তে আস্তে তার কপাল কুঁচকে উঠল। তবে তাকে বিচলিত দেখালো না। টিভি থেকে চোখ সরিয়ে পুনরায় তরিতে নিবদ্ধ করল। তরির সিক্ত গাল মুছে দিয়ে বলল, একটা মেয়ে রেপ্ট হয়েছে, বড়জোর দুঃখ পাওয়ার কথা, তুমি কান্না করছো কেন? তরি কাঁদতে কাঁদতে বলল, মেয়েটা আমার পরিচিত, আমার ক্লাসমেট ছিল। তারপর কয়েকদিন আগে আপনাকে একটা মেয়ের কথা বলেছিলাম না, যে মেয়েটা আমাকে মিথ্যে কথা বলে আশিকের হাতে তুলে দিয়েছিল, এটা সেই মেয়ে। জেরিন? তরি সহসা কথা খুঁজে পেল না। নির্ঝর ঠিকই তো বলেছে। জেরিন তাকে তো দয়া দেখায়নি, উল্টে কি অমানবিক রূপ দেখিয়েছে। তবুও মেয়েটা দুনিয়াতে নেই ভেবে গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে তার। সে নাক ঝেড়ে ওড়নার ঝুলন্ত অংশে মুছতেই নির্ঝর নাক কুঁচকে ফেলল। থমথমে গলায় বলল, তোমায় বলেছি না এই কাজ করবে না, পরনের কাপড় দিয়ে নাক মুছবে না। তরি তার কথা শুনতে পেল কিনা নির্ঝর বুঝতে পারল না। সে নির্ঝরের ফতুয়ার পেটের কাছের অংশ টেনে তুলল। নির্ঝর কিছুটা চমকালো। তার সেই চমৎকৃত মুখের দিকে তাকানোর প্রয়োজন বোধ করল না তরি। সে মুখটা নিচু করে ফতুয়ার নিচের অংশ মুছে ফেলল। সোজা হয়ে ব্যথিত কণ্ঠে বলল, আমার খুব খারাপ লাগছে। আমি কখনো চাইনি জেরিনের সাথে এমন কিছু হোক। ও এত অল্প বয়সে পৃথিবী থেকে বিদায় নিক। বলেই সে আবার কেঁদে দিল। নির্ঝর চারপাশে মাথা ঘুরিয়ে দেখল ড্রয়িং রুম, ডাইনিং, রান্নাঘর সব ফাঁকা। বিকেলবেলা বলেই সবাই ঘুমুচ্ছে। সে উঠে দাঁড়ালো। ফ্লোর থেকে রিমোট তুলে টিভি বন্ধ করলো। তারপর চট করে তরিকে কোলে তুলে নিয়ে রুমের দিকে পা বাড়ালো। তরি কান্না থামিয়ে অবাক কণ্ঠে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন? হাউ ফানি! এখনো বুঝতে পারোনি তুমি? রুমে নিয়ে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিব। মাথায় ঢুকেছে?
তরি ভয়ার্থ মুখ করে নির্ঝরের গলা জড়িয়ে ধরল। নির্ঝর ততক্ষণে রুমে ঢুকেছে। বিছানার কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে পড়ল সে। তরির অবাক চাহনিরত মুখের দিকে চেয়ে মুচকি হাসল। তরি দ্বিধান্বিত কণ্ঠে বলল, আপনি হাসছেন কেন? মনে হচ্ছে জেরিনের ব্যাপারটা শুনে আপনি খুশি হয়েছেন। খুশি হওয়ার জন্য কি এটা যথেষ্ট নয়? আপনি এত নিষ্ঠুর! একটা মেয়ে সম্মান হারিয়ে মারা গেছে আর আপনি খুশি হয়েছেন? নির্ঝর তরিকে কোল থেকে নামিয়ে দিল, বিছানায় বসিয়ে পিঠের নিচে বালিশ দিল, তরির পাশে বসে পড়ে বলল, তুমি ঠিক ধরেছ তরি, আমি কিছুটা নিষ্ঠুর এবং স্বার্থপর। আমি তোমার মতো এত ভালো নই, এত উদার মনে নই যে আমার ক্ষতি করবে তার দুঃখে ব্যতীত হব। ক্ষেত্র বিশেষে আমি চরম নিষ্ঠুর। আমাকে কেউ দুঃখ দিলে আলাদা হিসাব, তার প্রতি এতটা নির্দয় হব না। কিন্তু তোমাকে যারা কষ্ট দিবে তাদের প্রতি আমার কখনো সহানুভূতি আসে না। তবে জেরিন মেয়েটার সাথে একটু বেশি খারাপ হয়েছে। মৃত্যু না হলেও পারত, হয়তো এটাই ওর প্রাপ্য ছিল। জেরিনের বোধহয় দোষ ছিল না, আশিক মেয়েটার ব্রেন ওয়াশ করে এমন বানিয়েছে। তরি থেমে গেল। কিছু সময় চুপচাপ নিচের দিকে চেয়ে রইল। হুট করে মাথা তুলে বলল, আচ্ছা, জেরিনের সাথে এমন কে করেছে আপনার কি ধারণা? তার আশিক ছাড়া আর কে করবে? তার মানে আশিক আবার দেশে ফিরেছে? নির্ঝর উত্তর দিল না, তবে তরির প্রশ্নের আড়ালে লুকিয়ে থাকা ভয়ের উত্তাপ টের পেল। সে তরির হাতটা চেপে ধরে বলল, ও ফিরে আসেনি, ওর পাপ ওকে এ দেশে টেনে নিয়ে এসেছে। এবার শুধু কৃতকর্মের ফল ভোগ করবে। জেরিনের ব্যাপারটা আমি গতকাল রাতে শুনেছি, বড়মা বলেছে আমাকে। সাথে এটাও বলেছে যে জেরিনের এই ঘটনার পেছনে আশিক রয়েছে। ভিকটিমের ফোন রেকর্ড থেকে শুরু করে সব কিছুতে সেরকম আলামত পেয়েছে পুলিশ ফোর্স। তাছাড়া জেরিনের বাবা তো রাজনীতি করে, ওনার হাত লম্বা। এবার আর আশিক পার পাবে না। তোমার সাথে করা অন্যায়ের কোনো প্রমাণ নেই, কিন্তু জেরিনের ক্ষেত্রে পুলিশ প্রমাণ পেয়েছে এবং এখনো জোগাড় করছে। তরি ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। নির্ঝরের হাত থেকে ছাড়া পেয়ে বিছানা থেকে নামতে নিল। নির্ঝর তৎক্ষণাৎ বাধা দিয়ে বলল, কোথায় যাচ্ছ তুমি? হাত মুখ ধুয়ে আসি, আপনি ডাইনিংয়ে যান। হেঁটে যেতে পারবে নাকি আমি ওয়াশরুমে দিয়ে আসবো? খবরদার না, আমি হেঁটে যেতে পারবো। তাছাড়া আপনি যখন বাসায় ছিলেন না, আমি সারা বাসা হেঁটেই বেরিয়েছি। এই পা নিয়ে তোমায় বারণ করেছি না? তরি আড়ালে মুখ লুকিয়ে ফেলল, তারপর সাবধানে পা ফেলে ওয়াশরুমে ঢুকে গেল। সেদিক থেকে চোখ সরিয়ে নির্ঝর বিছানা থেকে উঠে দাঁড়ালো। ব্যালকনিতে ঢুকে মাথার ভেজা চুল ছাড়ল। বৃষ্টির বেগ কমে এসেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এখন। গাছের পাতাগুলো বৃষ্টির পানিতে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। ঝকঝক করছে সবুজ পাতাগুলো। প্রকৃতি পানে তাকিয়ে থাকলেও নির্ঝরের মনের পর্দায় তরির গাল ফুলিয়ে রাখা অভিমানী মুখের ছবি ভেসে উঠল। মুচকি হাসল সে। রাত প্রায় 11টা। তরিকে ওয়াশরুমে দেখে নির্ঝর রুমের লাইট বন্ধ করল, জানালার পর্দা সরিয়ে দিল। ব্যালকনির কাজ অর্ধেক ঠেলে পর্দা গুটিয়ে রাখতেই রুমের অন্ধকার কেটে গেল। চাঁদের আলো এসে রুম আলোকিত করল। ওয়াশরুমের দিকে এক পলক চেয়ে সে ব্যালকনিতে ঢুকল। আজ পূর্ণিমা রাত কিনা নির্ঝরের জানা নেই, কিন্তু আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে। তার রূপালী আলোয় ভেসে যাচ্ছে পুরো পৃথিবী, পুরো শহর। আকাশ মেঘমুক্ত সুন্দর, দেখে বোঝা যাচ্ছে না বিকেল ভোর এত বৃষ্টি হয়েছে। তরি এসে নিঃশব্দে নির্ঝরের পাশে দাঁড়ালো। নির্ঝর তার উপস্থিতি টের পেল কিনা বুঝতে পারছে না, তবে সে নিজে বেশিক্ষণ চুপ থাকতে পারল না। চাঁদের আলোর ঝলকানিতে মন নেচে উঠল তার। প্রফুল্ল চিত্তে বলল, এত সুন্দর চাঁদ উঠেছে আজ। নির্ঝর ঘোর লাগা কণ্ঠে বলল, তোমার চেয়ে সুন্দর নয়। তরি অবাক হয়ে নির্ঝরের দিকে তাকালো। এতদিন একসাথে থেকে সে এটা অন্তত বুঝতে পেরেছে যে নির্ঝর সবার থেকে আলাদা। সে অন্যদের মতো নিজের ভালোবাসা জাহির করতে পারে না, চট করে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না। তার ভালোবাসার ধরন আলাদা। সে কখনো তার প্রশংসা করবে না, ধমকে ধামকে ভালোবাসা প্রকাশ করবে। সেই নির্ঝরের মুখে এমন কথা শুনে সে অবাক হয়ে বলল, কি বললেন যেন? আমি সুন্দর চাঁদের থেকে বেশি? নির্ঝর সচকিত হয়ে তরির দিকে তাকালো। সঙ্গে সঙ্গে ভীষণ লজ্জায় পড়ে গেল। অস্বস্তিতে টইটম্বুর হয়ে গেল ভেতরটা। নিজের লজ্জাভাব লুকোতে সে তরির হাত ধরে টেনে ফ্লোরে বসে পড়ল দুজন। জড়তা কাটিয়ে বলল, হাউ ফানি! আমি ওসব কখন বললাম? আপনি বলেছেন, আমি স্পষ্ট তরির ঠোঁটে আঙ্গুল দিয়ে নির্ঝর থামিয়ে দিল। অপরাধী কণ্ঠে বলল, তোমায় কবিতা শোনাই কেমন?
আমার একসময় ভীষণ পছন্দের কবিতা, শোনো তাহলে। প্রতি পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই, গৃহত্যাগী হবার মতো জ্যোৎস্না কি উঠেছে? বালিকা ভোলানো জ্যোৎস্না নয়, যে জ্যোৎস্নায় বালিকারা ছাদের রেলিং ধরে ছুটোছুটি করতে করতে বলবে, ও মা গো কত সুন্দর চাঁদ। নবদম্পতির জ্যোৎস্নাও নয়, যে জ্যোৎস্না দেখে স্বামী গাঢ় স্বরে স্ত্রীকে বলবেন, দেখো দেখো নিতু, চাঁদটা তোমার মুখের মতোই সুন্দর। কাজলা দিদির স্যাঁতস্যাঁতে জ্যোৎস্না নয়, যে জ্যোৎস্নাবাসী স্মৃতিপূর্ণ ডাস্টবিন উল্টে দেয় আকাশে। কবির জ্যোৎস্না নয়, যে জ্যোৎস্না দেখে কবি বলবেন, কি আশ্চর্য, রূপার থালার মতো চাঁদ। আমি সিদ্ধার্থের মতো গৃহত্যাগী জ্যোৎস্নার জন্য বসে আছি, যে জ্যোৎস্না দেখা মাত্র গৃহের সমস্ত দরজা খুলে যাবে, ঘরে ঢুকে যাবে বিস্তৃত প্রান্তর, প্রান্তরে হাঁটবো হাঁটবো আর হাঁটবো। পূর্ণিমার চাঁদ মধ্য আকাশে স্থির হবে, চারদিক থেকে বিবিধ কণ্ঠে ডাকবে, আয় আয় আয়। নির্ঝর থামল, তরি কেমন ঘোরের মধ্যে চলে গেল। জ্যোৎস্না প্লাবিত অপরূপ চারপাশের প্রকৃতি দেখে কেমন বিমোহিত হলো। এই পরিবেশে নির্ঝরের সুমিষ্ট কণ্ঠধ্বনি পূর্ণতা দান করল যেন। মুচকি হেসে সে আলগোছে মাথাটা নির্ঝরের কাঁধে এলিয়ে দিল। নির্ঝর আঙুলের ভাঁজে আঙ্গুল আঁকড়ে ধরল। বেশ কিছুক্ষণ পর কোমল গলায় বলল, একটা সময় আমিও সিদ্ধার্থের মতো গৃহত্যাগী হওয়ার মতো জ্যোৎস্না চাইতাম, কারণ তখন তুমি স্বপ্নে ছিলে, বাস্তবে ছিলে না। এখন আমি তুমিময় জ্যোৎস্না চাই, যে জ্যোৎস্নায় তুমি আমার পাশে থাকবে, হোক না সে মরা জ্যোৎস্না বা নিষ্প্রভ একাদশীর স্নানচাঁদ। এখন আমি তুমিময় অন্ধকার চাই, অথবা তুমিময় ঘোর অমাবস্যার রাত, যাই বলো, সব জায়গায় তোমাকে চাই। আমার এই তোমাকেই পাশে চাই, এই যে হাতের নাগালে, বুকের উপরে, হৃদয়ের খুব কাছে চাই। নির্ঝর গভীর দৃষ্টি নিয়ে তরির মুখপানে তাকালো। তরির দিকে তাকালো এবং অবাক হয়ে লক্ষ্য করলো যে তরি ঘুমিয়ে পড়েছে। তার চোখ দুটো বড় বড় হয়ে গেল, বিস্ময়ে ঠোঁটজোড়া আলগা হলো। এরকম একটা পরিবেশে এত আবেগিক কথোপকথনের মাঝে যে কেউ ঘুমিয়ে পড়তে পারে বিশ্বাস হতে চায় না। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল সে। তরি সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে কিনা কনফার্ম হওয়ার জন্য দুবার ডাকলো সে, কিন্তু তরি কোনো প্রত্যুত্তর করল না। তাকে আঁকড়ে ধরে আরো গভীর ঘুমিয়ে তলিয়ে গেল। হাসি ফুটে উঠল নির্ঝরের ঠোঁটের কোণে। তরির মাথার সাথে মাথা ঠেকিয়ে সামনে তাকালো। রুম অন্ধকার, এতটা অন্ধকার যে নিচের হাত পর্যন্ত দেখা যায় না। আশিক ক্লান্ত হয়ে মেঝেতে বসে পড়ল। শীতল মেঝে, শরীর শিউরে উঠল তার। শুকনো ঢোক গিলে বুঝতে পারল প্রচুর পানি পিপাসা পেয়েছে। বুকের ভেতর মরুভূমি। সে ক্ষীণ স্বরে দুবার বলল, পানি পানি। কোনো প্রত্যুত্তর আসলো না। কিছুক্ষণ হলো তাকে চোখ বেঁধে কোথায় যেন আনা হয়েছে। রিমান্ডে বোধ হয়। রিমান্ড শব্দটা মাথা চারা দিয়ে উঠতে ভয় পেয়ে গেল সে। হুট করে চোখ ধাঁধিয়ে রুমে আলো জ্বলে উঠল। চোখ বন্ধ করে নিল সে। তীব্র আলো চোখের মনিতে লাগছে। বন্ধ চোখে সে রুমে কারো অস্তিত্ব অনুভব করল। দ্রুত চোখ খুলে সামনে সে মানুষটিকে দেখল। তাতে তার পিলে চমকে উঠল। সে কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারণ করল, নির্ঝর, নির্ঝর শহরিয়া। নির্ঝরের ঠোঁটের কোণে পুরনো সেই হিংস্র হাসিটা ফুটে উঠল। বাঁকা হাসল সে। পিছনে থাকা চেয়ার টেনে বসে পড়ল। হাস্যোজ্জ্বল চোখে বলল, চিনতে পেরেছিস তাহলে? আমি তো ভেবেছি ইন্ডিয়ার হাওয়া লেগে সব ভুলে গেছিস। আশিক হুড়মুড় করে উঠে দাঁড়ালো। আশপাশে নজর বুলিয়ে ঠাউর করার চেষ্টা করলো সে কোথায় আছে। বদ্ধ একটা রুম নজরে এলো। সাউন্ড প্রুফ মনে হচ্ছে। তার তো থানার ভিতর থাকার কথা, সেখান থেকে রিমান্ডে নেওয়ার কথা। তাহলে নির্ঝর কোথা থেকে আসলো? নির্ঝর কি তাকে কিডন্যাপ করেছে? সে জিভ দিয়ে ঠোঁট ভেজালো। ভয়ার্থ গলায় বলল, আমি কোথায়? যেখানে থাকার কথা, হাজতে আছিস তুই। আমি ভেতরে ঢুকেছি। কেন? হাউ ফানি, তুই জানিস না? জামাই আদর করবো তোকে। দেখুন, তোরই ঠিক আছে, ওর কোনো ক্ষতি করিনি আমি। তাহলে? নির্ঝর গর্জে উঠল। এগিয়ে গিয়ে ঠাস ঠাস করে আশিকের গালে থাপ্পড় বসিয়ে দিল। একটু পিছিয়ে এসে বলল, আর কি ক্ষতি করতে চেয়েছিলি তুই? 18টা দিন মেয়েটিকে কি নির্মম কষ্ট দিয়েছিস। আর কি ক্ষতি করবি তুই? আশিক, তুই আমার কলিজায় হাত দিয়েছিস। তারপরও যে এতগুলো দিন বাইরের হাওয়া লাগিয়ে ঘুরতে পেরেছিস তোর পরম সৌভাগ্য। তোর জন্য আমি এখন পর্যন্ত তোরির মুখোমুখি হতে পারি না। ওকে দেখলেই তোর কুৎসিত রূপ ভেসে ওঠে, এই ভেবেছে যে শয়তানটা আমার রাজ্যের রানীকে এতটা কষ্ট দিয়েছে, তাকে আমি নিজ হাতে একটু শাস্তি দিতে পারিনি।
দেখ আজ তোর কি অবস্থা করি আমি। হাসি গায়েব হয়ে গেছে নির্ঝরের। চোখে মুখে এসে ভর করেছে কাঠিন্য। চোখ দুটো জ্বলন্ত ফুলকির ন্যায় জলজল করছে। আচমকা সে চেয়ারটা আশিকের দিকে ছুঁড়ে মারল। আশিক প্রস্তুত ছিল না বলে শেষ রক্ষা হলো না। চেয়ারের বাড়ি খেয়ে পড়ে গেল। উঠে দাঁড়ানোর সময় পেল না। নির্ঝর ততক্ষণে লোহার রডটা হাতে তুলে নিয়েছে। আশিকের পড়ে যাওয়া অবস্থায় সে রড গিয়ে একের পর এক আঘাত করে গেল। সদর দরজার সামনে দাঁড়ালো নির্ঝর। সিঁড়ি মারিয়ে উঠে হাঁপিয়ে গেছে সে। কিছুক্ষণ চিরিয়ে নিল। তারপর পকেট থেকে ফোনটা বের করে সময় দেখল। রাত 1টা বাজে প্রায়। এত রাত হয়ে গেছে। চোখের ভুল ভেবে আর একবার পাওয়ার বাটন অন করলো। না, ঠিকই আছে, সত্যি সত্যি অনেক রাত হয়ে গেছে। কিন্তু এত রাতে ডোরবেল বাজাবে কি না তা নিয়ে কিঞ্চিত চিন্তিত সে। সবাই নিশ্চয়ই ঘুমিয়ে গেছে। সে লক প্যাটার্ন খুলে তরিকে ফোন দেওয়ার কথা চিন্তা করলো। তরিকে ফোন দেওয়ার আগেই মেসেজের দিকে নজর গেল। বিকেলের দিকে তরি পাঠিয়েছে। এতটা সময় খেয়াল করা হয়নি। মেসেজ পড়ে বিস্মিত হলো সে। এত ক্লান্তির মাঝেও মুখে হাসি ফুটে উঠল। দ্বিতীয়বার না ভেবে তরিকে ফোন দিল সে। কয়েক সেকেন্ড রিং হতেই তরির চিন্তিত কণ্ঠ ভেসে এলো। ঘুমাওনি এখনো? দরজার বাইরে দাঁড়িয়ে আছি আমি। নির্ঝর ক্লান্ত স্বরে বলল। নির্ঝর কল কাটল না, কানে ধরেই রইল। তরির ধূপধাপ পদধ্বনি শোনা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে দরজা খুলে গেল। অবশেষে নির্ঝর সেই কাঙ্ক্ষিত মুখটা দেখতে পেল। অপলক চেয়ে রইল সে। তরি কল কেটে কান থেকে ফোন নামালো। অবাক হয়ে বলল, ভেতরে আসছেন না কেন? নির্ঝরের ঘোর কাটে। দ্রুত ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। চোখ ঝাপসা হয়ে আসছে তার। এতটা আবেগিক সে কবে থেকে হলো? বুকের ভেতর ভাঙচুর হয়ে যাচ্ছে। কেন জানা নেই। এই ভাঙচুর তরিকে বুকে পেলে তবেই থামবে। সে তরির হাত ধরে নিচের রুমে ঢুকলো। এক টানে তরিকে বিছানায় বসিয়ে দিল। তরি অবাক হয়ে প্রশ্ন করল, কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন আপনাকে? নির্ঝর ছোট্ট করে শ্বাস নিল। আস্তে আস্তে তরির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। পা ভাঁজ করে গুটিসুটি হয়ে তরির পেটে মুখ গুজল। তরির সর্বাঙ্গ কেঁপে উঠল। বুকের ভেতর হাতুড়ি পেটার মতো শব্দ হলো। সে ছাড়া ছাড়া ভাবে বলল, কি করছেন? নির্ঝর চোখ বন্ধ করে আছে। কিছুক্ষণ পর মাথা সোজা করে তরির দিকে তাকালো। তরির কম্পমান হাতের আঙ্গুল দিয়ে নাড়াচাড়া শুরু করলো। তরির একটা হাত বুকে জড়িয়ে বলল, অনেক টায়ার্ড আমি ডিঙে রানী। কেমন ঘোর যুক্ত সে কণ্ঠ। তরির মনে আকাশ কেমন অন্যরকম অনুভূতিতে ছেয়ে যাচ্ছে। সে মন খুঁড়াতে আশেপাশে তাকালো। ও চোখে চোখ রাখলে সে নিশ্চিত খুন হয়ে যাবে। কিন্তু অবাধ্য চোখ জোড়া ঠিক নির্ঝরের চোখে আটকে গেল। কিছুক্ষণ পর সে কম্পমান ডান হাত বাড়িয়ে নির্ঝরের মাথার চুল স্পর্শ করলো, কপাল স্পর্শ করলো। চোখের উপর ছুঁয়ে দিতেই নির্ঝর চোখ বন্ধ করলো। তরি থামলো না। নির্ঝরের গাল ছুঁয়ে দিল, আলতো করে নাক ছুঁয়ে দিল। ঠোঁটের উপর আঙ্গুল রাখতে নির্ঝর কেঁপে উঠল। তরি মুগ্ধ নয়নে নির্ঝরের মুখপানে চেয়ে আছে। নিস্তব্ধ পরিবেশে নির্ঝরের হার্টের প্রতিটি বিটের শব্দ সে শুনতে পাচ্ছে যেন। সে নিচু হয়ে নির্ঝরের বুকের বাঁ পাশে মাথা রাখল। কান পেতে শুনল অগোছালো হৃদযন্ত্রের ধুকপুক শব্দ। একটু পর মাথা তুলল সে। নির্ঝর এখনো চোখ বন্ধ করে আছে। সে মৃদু স্বরে বলল, শুনছেন? নির্ঝর তরির হাতে একটু চাপ দিয়ে বলল, ক্ষুধা লাগেনি? এতক্ষণ লাগছিল, এখন নেই। ঢং, শাওয়ার নিয়ে আসুন। আমি খাবার রুমে এনে রেখেছি, উঠুন। নির্ঝরের মধ্যে ওঠার কোনো লক্ষণ দেখা গেল না। হালকা নড়েচড়ে বলল, উঠবো না। তরি চুপ হয়ে গেল। নির্ঝরের মুখ শুকনো শুকনো লাগছে। দুপুরবেলা একত্রে দুজন খেয়েছিল। এরপর বোধহয় নির্ঝরের আর খাওয়া হয়নি। সে জোরপূর্বক নির্ঝরকে কোল থেকে সরালো। নির্ঝর চোখ তুলে তাকালো তার দিকে। সে চাহনি সম্পূর্ণ উপেক্ষা করে তরি তাকে টেনে তুলে বিছানায় বসিয়ে দিল। নির্ঝর ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল, বলল, কি হলো আবার? একটু ঘুমাতে চাইলাম। তরি টেবিলের দিকে এগিয়ে গেল। এক হাতে খাবারের প্লেট আর এক হাতে পানির গ্লাস নিয়ে এগিয়ে এলো। ভাতের প্লেট নির্ঝরের সামনে মেলে বলল, মুখ শুকনো লাগছে আপনার, খেতে হবে না? কিন্তু হাতে পায়ে ময়লা, এতক্ষণ বাইরে ছিলাম, শাওয়ার নিতে হবে তো। আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু হাঁ করুন তো।
তরির অধিকার বোধ দেখে নির্ঝর মুচকি হাসল। তরির দিকে আর একটু এগিয়ে এসে জুত সই বসল। মুখ হা করে বলল, নাও খাইয়ে দাও। তরি ভাজি দিয়ে ভাত মেখে নির্ঝরের মুখের সামনে ধরল। নির্ঝর হাত দিয়ে বাধা দিল, বলল, তুমি খেয়েছো? আমি না খেয়ে থাকতে পারি? ক্ষুধা সহ্য করতে পারি না, আপনি জানেন না? হুম, মানব না। আমাকে রেখে খেয়েছো, শাস্তিস্বরূপ আবার খেতে হবে এখন। তরি হাসল, মাথা নেড়ে সাই জানালো। তবেই নির্ঝর পুনরায় হাঁ করল। খাওয়া শেষ করে নির্ঝর ওয়াশরুমে ঢুকলো। দরজার ছিটকিনি বন্ধ করে সে আয়নার সামনে দাঁড়ালো। পরিষ্কার আয়নায় নিজের প্রতিবিম্ব ফুটে উঠেছে। সে খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখল। ডান হাতটার দিকে তাকালো। অল্প একটু জায়গা কেটে গেছে, রক্ত পড়া অনেক আগেই বন্ধ হয়ে গেছে। সে ট্যাপ ছেড়ে হাতে পানি ঢালল। আশিককে নিজ হাতে শাস্তি দিতে পেরেছে দেখে মনে শান্তি পেল সে। একটু হলেও নিজেকে এখন সান্ত্বনা দিতে পারবে। ভেতরে ভেতরে অপরাধ বোধ জেগে উঠবে না। স্বামী হিসেবে তার কর্তব্য ছিল স্ত্রীর সাথে দুর্ব্যবহারকারীকে শাস্তি দেওয়া। সে সেটাই করেছে। তবে তার এই কাজে সাহায্য করেছে থানার ওসি শাহেদুজ্জামান, তার বাল্যকালের বন্ধু। হাই স্কুল পর্যন্ত একত্রে পড়ালেখা করেছে। তুখুর মেধাবী ছাত্র, ভার্সিটি শেষ করে বিসিএস দিয়ে ফার্স্ট হয়েছে। সেই রাতের আধারে তাকে সাহায্য করেছে আশিকের কাছে পৌঁছতে। ট্যাপ বন্ধ করে নির্ঝর গায়ের শার্ট খুলে ফেলল। ঘামের গন্ধ বের হয়েছে। শার্টটা একপাশে রাখলো। আঙ্গুলের ডগায় ফেস ওয়াশ নিয়ে মুখ ঘষল। তরিকে একটা জিনিস জানানো হয়নি, সে মাস্টার্সের একটা সেমিস্টার পরীক্ষা দিতে পারেনি। রিটেক নিতে হবে। শুধু তরিকে নয়, বিষয়টা সে কাউকেই জানায়নি। তবে এটা নিয়ে তার দুশ্চিন্তা নেই। ভার্সিটি লাইফে দু একটা সেমিস্টার ড্রপ দেয় এমন স্টুডেন্টের সংখ্যা অগণিত। এখন সবকিছু ঠিক হয়ে গেছে। তার স্বপ্নকে পাশে পেয়েছে। আর কোনো কালো ধোঁয়া তাদের জীবনে পড়বে না। এখন থেকে ইনশাল্লাহ সব ভালো হবে। সব। মধ্যরাত, আকাশে ধনুকের মতো এক ফালি চাঁদ দেখা যাচ্ছে। টুকরো টুকরো মেঘ ভেসে যাচ্ছে এ মাথা থেকে ও মাথা। ঝিরিঝিরি বাতাস বইছে। প্রকৃতির কেমন মাতাল করা গন্ধ, অন্ধকারের কেমন পাগল করা গান। তরির মন চঞ্চল হয়ে উঠেছে। সমুদ্রের বেপরোয়া ঢেউয়ের মতো ভেসে যেতে ইচ্ছে করছে দূর থেকে বহু দূরে। সে দৌড়ে ব্যালকনি থেকে রুমে ঢুকলো। আলমারির কাছে গিয়ে নির্ঝরের পছন্দের শাড়িটা বের করলো। কালো রঙের নতুন শাড়িটা হাতে নিয়ে সে ওয়াশরুমের দিকে তাকালো। নির্ঝরের শাওয়ার নিতে অনেকটা সময় লাগে। এই সময় যথেষ্ট তার তৈরি হওয়ার জন্য। সে মুচকি হাসল। বহুদিন পর আজ সে শাড়ি পরবে, মনের মতো করে সাজবে। তার বোনের মতো নয়, নির্ঝরের মনের মতো। বিকেল হতে না হতেই নির্ঝর অফিস থেকে ফিরল। ডোরবেল বাজিয়ে অপেক্ষা করলো দরজা খোলার জন্য। দরজা খুলল নিনাদ। নির্ঝর কিছুটা মনোক্ষুণ্ণ হলো। সে ভেবেই নিয়েছিল দরজা খুলবে তরি। ভেতরে ঢুকে জুতা খুলে সোজা হলো সে। নিনাদের মাথায় টোকা মেরে বলল, বাকি সবাই কই? নিনাদ পিঞ্চ মেরে বলল, এক চর খাবি নিনাদ? নিনাদ হাসতে হাসতে সোফায় গিয়ে বসে পড়ল। নির্ঝর আর চোখে পুরো ড্রয়িং রুম পরখ করল। মাকে চোখে পড়ল না, তরিও নেই। সে রান্নাঘরের দিকে উকি দিল। নাহিদা বেগম গ্লাসে পানি ঢালছিলেন। নির্ঝরকে দেখে প্রশ্ন করলেন, কখন এলি? মাত্র। কি করো তুমি মা? কিছু না, পানি খেলাম। নির্ঝর এগিয়ে এসে মায়ের হাত থেকে পানির গ্লাস নিয়ে পানি খেলো। তারপর পকেট থেকে নতুন ফ্রেমের চশমাটা বের করে মায়ের হাতে ধরিয়ে দিল। বলল, এটা বাবার জন্য। বাবা কি ফিরেছে মা? ফেরেনি, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। হুম। নির্ঝর সোজা নিচের রুমে ঢুকলো। ড্রয়িং রুমে তরিকে চোখে পড়েনি বলে সে ধরেই নিয়েছিল তরি রুমে আছে। কিন্তু এবারও ভুল প্রমাণিত হলো সে। তরি রুমে নেই। সে চিন্তায় পড়ে গেল। কাল রাতের ঘটনার পর থেকে তরি তার মুখোমুখি হয়নি। ভোরবেলা সে ঘুম থেকে ওঠার আগেই তরি লাপাত্তা। তার রুমে থাকাকালীন সময়টুকু সে আর রুমে আসেনি। নাস্তা করার সময় ডাইনিংয়ে দেখেছিল। সে অনেকবার চোখ দিয়ে ইশারা করে রুমে আসার কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু তরি সুনিপুণভাবে তার আই কন্ট্যাক্ট প্রত্যাখ্যান করেছে। অগত্যা সে অফিস চলে গিয়েছিল। দুপুরবেলা ফ্রি টাইমে সে কল করেছে, মেসেজ করেছে।
তরি কোনো প্রত্যুত্তর করেনি। সকালবেলা ভেবেছিল তরি হয়তো লজ্জায় তার মুখোমুখি হয়নি, কিন্তু এখন তার চিন্তা হচ্ছে। শাওয়ার শেষে নিজে নিজেই হালকা নাস্তা করে নিল সুইটঝড়। নিনাদের রুমে উকি দিল, তরি নেই। মায়ের রুমে উকি দিতেই তরির হাস্যোজ্জ্বল মুখটা নজরে এলো। মায়ের চুলে বিলি কেটে দিচ্ছে। দুজন খোশ গল্পে মেতে আছে। আড়াল থেকে নির্ঝর হাসলো। বুঝতে সক্ষম হলো যে তরি শুধু তাকে ইগনোর করছে। সে বাইরে থেকে গলা উঁচিয়ে বলল, মা, আমি ঘুমাতে গেলাম। ভেতর থেকে কোনো প্রত্যুত্তর আসলো না। ঘুমাতে গেল বলেই নির্ঝর ঘুমাতে গেল না, আড়ালে দাঁড়িয়ে তরির অপেক্ষায় রইল। মিনিট 10 পর তরি মায়ের রুম থেকে বের হলো। আশেপাশে উকিঝুঁকি দিয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যেতে নিতে নির্ঝর পিছন থেকে তার মুখ চেপে ধরল। তরি প্রতিক্রিয়া করার আগেই পাঁচকোলা করে তাকে নিয়ে রুমে ঢুকলো। নির্ঝর রুমের মাঝামাঝি এনে দাঁড় করালো। তরি ছুটে পালানোর জন্য ছটফট করছে। নির্ঝর তার কোমর চেপে ধরে গতিরোধ করলো। বাহুবন্ধনের মধ্যে কিছুক্ষণ নড়াচড়া করে তরি ক্লান্ত হয়ে গেল। নির্ঝরের শক্তির কাছে পরাজয় স্বীকার করে শান্ত হয়ে এলো। তবুও তার চোখ মুখ থেকে ছটফটানি ভাব দূর হলো না। চেহারা থেকে রক্তিম আভা বিচ্ছুরিত হচ্ছে। দৃষ্টি এলোমেলো ভাবে এপাশ ওপাশ ঘুরপাক খাচ্ছে। নির্ঝর ভ্রু কুঁচকে কিছুক্ষণ তরির মুখের দিকে চেয়ে রইল। তারপর হাতের বাঁধন আর একটু শক্ত করে বলল, সমস্যা কি? তরি হাঁসফাঁস করতে লাগলো। সত্যি তো, সমস্যা কি তার? নির্ঝরের থেকে পালাই পালাই করছে কেন? কিন্তু নির্ঝরের সামনে পড়ার থেকে তার এই মুহূর্তে ছাদ থেকে লাফ দেওয়া সহজ মনে হচ্ছে। ছি, নির্ঝরের চোখে চোখ রাখবে কি করে? অতিরিক্ত লজ্জায় হার্ট অ্যাটাকের মতো অ্যাটাক করে মরে যায় না কেন মানুষ? তাহলে এতক্ষণে সে দিব্যি মরে যেত। নির্ঝরের মুখোমুখি হতে হতো না। সে অস্থির হয়ে দাঁত দিয়ে নখ কামড়ানো শুরু করলো। তরির অবস্থা দেখে ভেতরে ভেতরে নির্ঝর হাসিতে ফেটে পড়ছে। তবুও মুখে গাম্ভীর্য ধরে রয়েছে। আজব তো, মেয়েটা এত লজ্জা কেন পাচ্ছে? তারা তো স্বামী স্ত্রী, তাও আবার 2 দিন ধরে নয়, কতগুলো মাস কেটে গেছে। সে কপাল কুঁচকে ধমকের সুরে পড়ল, সমস্যা কি তোমার মেয়ে? ইগনোর কেন করছো? তরির হাত পা কাঁপছে, বুকের ভেতর ভূমিকম্প হচ্ছে। ইস, কি দমবন্ধ করা অনুভূতি! দাঁড়িয়ে থাকতে পারছে না সে। শরীরের ভর ছেড়ে দিতে নির্ঝর তাকে আগলে নিল। এক হাতে তরির চিবুক স্পর্শ করল। তরির মুখটা উঁচু করে মুচকি হেসে বলল, দেখে আমার দিকে তাকাও তো ডিঙি রানী, তোমার চাঁদ মুখখানা দেখি। নির্ঝর তরির মুখ উঁচু করতেই তরি লজ্জায় তার বুক মুখ কুঁচল। নির্ঝর টেনেও তুলতে পারল না। হাল ছেড়ে দিল সে। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল, হেসে বলল, হাউ ফানি! তুমি এত লজ্জা পাচ্ছ কেন তরি? কি করেছি আমি? তুমি তো... তরি ধুম করে নির্ঝরের বুকে কিল বসিয়ে দিল। নির্ঝর অস্ফুট শব্দ করতেই তরি ভুরু কুঁচকে নির্ঝরের মুখের দিকে তাকালো। রাগী কণ্ঠে বলল, মজা করছেন কেন আমাকে নিয়ে? একদমই মজা করছি না। তাহলে দাঁত কেলে হাসাহাসির মানে কি? কোনো মানে নেই, কিন্তু তোমার লজ্জা পাওয়া দেখে হাসি থামাতে পারছি না। সিরিয়াসলি, এভাবে কেউ লজ্জা পায়? তরি মুখ ফুলিয়ে তাকাতেই নির্ঝর ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ হয়ে গেল। বলল, আচ্ছা সরি বউ, আর হাসবো না। তুমি ফাইনালি আই কন্ট্যাক্ট করেছো, এতেই খুশি। তরি আবার লজ্জায় মুখ নিচু করল। ঠোঁট টিপে হাসল সে। হুট করে নির্ঝরকে ধাক্কা দিয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। ভেতর থেকে ওয়াশরুমের ছিটকিনি লাগাতে নির্ঝর শব্দ করে হেসে ফেলল। হাসতে হাসতে মাথার ঘন চুলে একবার আঙ্গুল চালালো সে। সরে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। আয়নায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিজেকে কিছুক্ষণ দেখল। আয়নায় সৃষ্ট প্রতিবিম্বের দিকে তাকিয়ে দৃষ্টি ঝলমলে হয়ে উঠল তার। এত সুখ তার জীবনে কেমন বিশ্বাস হতে চায় না। মাঝে মধ্যে মনে হয় সে বুঝি দীর্ঘমেয়াদী কোনো স্বপ্ন দেখছে। যখন বুঝতে পারে সে স্বপ্ন দেখছে না, তার বাস্তবই স্বপ্নের মতো অনিন্ত সুন্দর, তখন পরম করুণাময়ের প্রতি কৃতজ্ঞতায় মন ভরে ওঠে। কিছুক্ষণ পর ওয়াশরুমের দিকে তাকালো সে। তরি এখনো বের হচ্ছে না দেখে এগিয়ে গেল। দরজায় মৃদু টোকা দিয়ে বলল, নৌকারানি, দরজা খুলো। ভেতর থেকে তরি অস্ফুট স্বরে উত্তর দিল, আপনি বেহায়া, দরজা খুলবো না আমি। হাউ ফানি! বেহায়া হয়ে কি করেছি আমি? কে আগে শুরু করেছিল? এই রুমের প্রতিটা দেয়াল, ইট, বালি, সিমেন্ট সবাই সাক্ষী। তুমি আগে চুমুটুমু খেয়ে... চুপ! এবারও ধমক দিয়ে তরি থামিয়ে দিল।
কয়েক সেকেন্ড পর খট করে ছিটকিনি খোলার শব্দ কানে এলো নির্ঝরের। মুচকি হাসল সে, অপেক্ষা করলো তরির বের হওয়ার। দীর্ঘক্ষণ পর তরি হাতের আঙ্গুলে ওড়না পেঁচাতে পেঁচাতে দরজার সামনে এলো। মাথা নিচু করে নির্ঝরের সামনে দাঁড়িয়ে রইল। নির্ঝর আলতো করে তাকে কাছে টেনে নিল, জড়িয়ে ধরে বলল, এটা কিন্তু একদম ঠিক নয় তরি। আমার কাছে এত লজ্জা কিসের? স্বামী হচ্ছে মেয়েদের সবচেয়ে আপন, তাদের কাছে লজ্জা করে থাকতে নেই, বুঝতে পেরেছো? তরি লজ্জা রাঙানো মুখটা নির্ঝরের বুকে লুকালো, বাহুবন্ধনী শক্ত করে বলল, হুম। ফোনটা হাতে নিয়ে তরি রুমে পায়চারি করছে, তাকে অস্থির দেখাচ্ছে। হেঁটে একবার ব্যালকনি যাচ্ছে তো একবার রুমে ঢুকছে, থেকে থেকে আবার ফোন চেক করছে। হঠাৎ পায়চারি থামিয়ে সে বিছানায় বসে পড়ল। ভীষণ অস্থির লাগছে। আজ রেজাল্ট বের হতে হবে তার। চিন্তায় গলা শুকিয়ে আসছে। সবাই কত আশা নিয়ে বসে আছে, না জানি কি ফল করবে সে। নির্ঝরের কথা ভেবে তার মনটা আর এক ধাপ খারাপ হয়ে গেল। তার পরীক্ষার জন্য কি না করেছে মানুষটা। প্রতিদানে একটু ভালো রেজাল্ট উপহার দিতে না পারলে সে মুখ দেখবে কি করে? সে আবার উঠে দাঁড়ালো, ব্যালকনির গ্রিল চেপে গেটের দিকে তাকালো। উদ্দেশ্য নির্ঝর আসছে কিনা দেখা। ঘন্টা দুয়েক আগে নির্ঝর বের হয়েছে। যাওয়ার আগে তাকে বলেছে রেজাল্ট জানার সঙ্গে সঙ্গে বাসায় ফিরবে, অথবা তাকে ফোন করে জানাবে। তরি পঞ্চমবারের মতো নির্ঝরকে ফোন করলো। নির্ঝর এবারও ফোন তুলল না। রাগে দুঃখে তার কান্না পেয়ে গেল। নিজের রেজাল্ট নিজে দেখার চেষ্টা করবে সে সাহসটুকু তার নেই। সে পুনরায় রুমে ঢুকে হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে পড়ল। গোল্লাই যাক রেজাল্ট, আর একটু চিন্তা করলে তার মাথা ফেটে যাবে। হাতের ফোনের দিকে আর এক নজর তাকালো সে। 12টার বেশি বাজে, তার মানে এতক্ষণ রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। সে ফোনটা একেবারে বন্ধ করে চোখ বন্ধ করলো। তরির ঘুম ভাঙলো বিকেল বেলা, আপনা আপনি, কারো ডাকে নয়। অভ্যেসবশত বিছানা হাতড়ালো, খালি দেখে দ্রুত চোখ খুলল। সারা রুমে নজর বুলিয়ে বুঝতে পারল নির্ঝর এখনো ফেরেনি। দেয়াল ঘড়িতে সময় দেখল সে, বিকেল 4টে বাজে। কপাল কুঁচকে গেল তার। এখনো নির্ঝর ফেরেনি? তাকে কেউ ডেকে দেয়নি কেন? তবে কি সে ফেল করেছে? কিন্তু ফেল করার মতো পরীক্ষা তো দেয়নি। তীব্র মন খারাপ নিয়ে উঠে ওয়াশরুমে ঢুকলো, হাতে মুখে পানি দিয়ে বের হলো। ড্রয়িং রুম থেকে হই হুল্লোড়ের আওয়াজ আসতে অবাক হলো সে। কৌতূহল দমাতে না পেরে আধ ভেজা টাওয়েল বিছানায় ছুঁড়ে মেরে সে রুম থেকে বের হলো। ড্রয়িং রুমে ঢুকতেই তরি ছোটখাটো শক খেলো। অবাক হয়ে চেয়ে রইল কিয়ৎক্ষণ। চোখ ঝাপসা হয়ে এলো তার, ঠোঁটের কোণের খুশির হাসি ফুটে উঠল। তার বাবা মা ভাই ফুপি সবাই সোফায় বসে আছে। সে ধীর পায়ে এগিয়ে যেতেই তাপসি এসে জড়িয়ে ধরল। খুশি মনে বলল, আপু, তোমার রেজাল্ট শুনেছ? তুমি পাশ করেছো। তুমি 4.91 পেয়েছো। তরি খুশিতে কেঁদে দিয়েছে প্রায়। রেজাল্টের খুশির চেয়ে আপাতত সে বেশি খুশি যে সবাই তাকে দেখতে এসেছে। কতগুলো দিন পর সবাইকে দেখলো। সে তাপসিকে ছাড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিল, বলল, কখন এলি রে তোরা? কিছুক্ষণ হলো, তোমায় চমকে দেবো বলে না জানিয়ে এসেছি। তরি এগিয়ে গিয়ে একে একে সবাইকে জড়িয়ে ধরল। কুশলাতে জিজ্ঞেস করলো কি যে খুশি লাগছে তার। সে জানে তাকে এভাবে চমকে দেওয়ার পিছনের মানুষটা আর কেউ নয়, স্বয়ং নির্ঝর। এই মানুষটা সব সময় চেষ্টা করে কি করলে সে ভালোর থেকেও আরও ভালো থাকবে, খুশির থেকেও আরও বেশি খুশি হবে। এই মানুষটাকে পেয়ে সে পরিপূর্ণ হয়েছে। মাঝে মধ্যে এটা ভেবে বুক কেঁপে ওঠে যে মানুষটা যদি তার জীবনে না থাকতো তাহলে কি হতো তার। মায়ের সাথে কথা বলার ফাঁকে ফাঁকে সে আর চোখে পুরো ড্রয়িং রুমে নজর বোলালো। পরিশেষে দেখলো ডাইনিংয়ে নির্ঝর তার দিকে মুখ করে আছে, কিন্তু দৃষ্টি খাবারের দিকে। গভীর মনোযোগ দিয়ে সে ভাত মেখে যাচ্ছে। তাকে এত বড় সারপ্রাইজ দিয়েও কেমন নির্বিকার রয়েছে। তরি মুচকি হাসলো, সাথে কিছুটা মন ক্ষুণ্ণ হলো এটা ভেবে যে নির্ঝর তাকে রেজাল্টের জন্য অভিনন্দন জানায়নি। সে খুশি হয়নি। রাত 12টার দিকে তরি ফ্রি হলো। সবাই যে যার মতো শুয়ে পড়ার পর সে ড্রয়িং রুমের সোফায় বসে পড়ল। নির্ঝরের সাথে এবেলা তার কোনো কথা হয়নি। পুরোটা সময় সে মা, শাশুড়ি মার ফুপির সাথে ছিল। নির্ঝরও তার সাথে কথা বলার চেষ্টা করেনি। বিকেল ভোর কেমন লুকিয়ে লুকিয়ে ছিল যে তার দেখা মেলেনি। ডিনারের সময় শুধু দেখেছিল আর চোখে পড়েনি। তরি উঠে দাঁড়াতে মমতাজ বেগমকে চোখে পড়ল। এদিকেই আসছিল। সে এগিয়ে গিয়ে বলল,
ঘুমোনি ফুপি? কিচ্ছু লাগবে তোমার? মমতাজ বেগম মৃদু হাসলেন, বললেন, মাথা ভার ভার লাগছে, এক কাপ চা কর তো তরি। করছি, তুমি রুমে যাও, আমি নিয়ে আসছি। তরি রান্নাঘরে ঢুকলো। ডেকচিতে গরম পানি দিয়ে দুধ চিনি বের করলো। মমতাজ বেগম পেছন থেকে তরিকে লক্ষ্য করলো। পিছন থেকে তরিকে অবিকল তার ছোট বোন মিনুর মতো লাগছে। চোখ ঝাপসা হয়ে এলো তার। কিছুক্ষণ পর নিজেকে সামলে কাছে এগিয়ে আসলো, বলল, নির্ঝরের সাথে তুই ভালো আছিস তরি? তরি কিছুটা চমকালো ফুপিকে দেখে। পর মুহূর্তেই ফুপির প্রশ্ন ভাবতে লজ্জা পেল। নির্ঝরকে পাশে পাওয়ার জন্য তার ফুপির অবদান সবচেয়ে বেশি। সে এগিয়ে এসে ফুপিকে জড়িয়ে ধরল। লজ্জা মিশ্রিত হেসে বলল, তোমার ছেলে এত বেশি ভালো কেন ফুপি? তার নিজের চেয়ে বেশি আমার খেয়াল রাখে, আমার চেয়ে আমাকে বেশি ভালোবাসে। এরকম একটা মানুষের সাথে ভালো না থেকে পারা যায়? তোকে বলেছিলাম না নির্ঝরের মতন ভালো তোকে কেউ রাখতে পারবে না। মিলল তো? হুম। অথচ তুই একটা ভুল মানুষের জন্য পাগল হয়েছিলি। আশিকের পরিণতি দেখেছিস? পাপে পাপে পরিপূর্ণ হয়ে গেলে একটা সময় গিয়ে ঠিক তার বিনাশ ঘটে। কত মেয়ের জীবন নিয়ে খেলেছে, শেষমেশ অপঘাতে নিজের জীবন হারালো। তরির মুখটা ভার হয়ে গেল। আশিকের কথা মনে পড়লে তার জেরিনের মুখটা ভেসে ওঠে। জেরিন তার এক ব্যাচ জুনিয়র হলেও 7-8 মাস একসাথে ক্লাস করেছে। মেয়েটা অকালে পৃথিবী থেকে বিদায় নিল। আশিকের পরিণতিও মনে পড়ল। আশিক মারা গেছে তাও সপ্তাহ 2 হলো। তার মৃত্যুটাও স্বাভাবিক মৃত্যু নয়। দুইবার রিমান্ডে মারতে মারতে চেহারা পাল্টে ফেলেছিল। সহ্য করতে না পেরে লাস্টবার আদালতের শুনানির দিন পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করেছিল। ধরতে না পেরে পুলিশ পেছন থেকে গুলি করে। সেই গুলিতে ঝাঁঝরা হয়ে সেখানেই মৃত্যু হয়েছে। তরি ফুপিকে ছেড়ে জোর করে রুমে পাঠিয়ে দিল। ডেকচিতে পরিমাণ মতো সব দিয়ে সে 2 কাপ ধুয়ে নিল। ফুপির রুমে 1 কাপ চা দিয়ে আর 1 কাপ হাতে তরি নিজের রুমের দিকে পা বাড়ালো। দরজার সামনেই দাঁড়িয়ে পড়ল সে। কেমন ভয় ভয় করছে। সবাইকে নিয়ে এতটা ব্যস্ত ছিল যে রুমে আসার সময় পায়নি। সন্ধ্যার দিকে শুধু একবার এসেছিল, তখন নির্ঝর রুমে ছিল না। নির্ঝর রেগে গেছে কিনা কে জানে। বুকে থুথু ছিটিয়ে সে ভেরানো দরজা ঠেলে রুমে ঢুকলো। ভেতরে ঢুকেই চমকে গেল সে। বিস্ফোরিত নয়নে চেয়ে রইল সামনের দিকে। অন্ধকার রুমে ব্যালকনির পাশের দেয়ালটা মরিচবাতিতে জল করছে। অসংখ্য বেলুন ঝুলছে চারিপাশে। দেয়ালে নীল সাদা রঙের মরিচবাতি দিয়ে নৌকা আঁকানো, তার মাঝে লেখা কংগ্রাচুলেশন ডিঙিরানি। তার চোখ ধাঁধিয়ে গেল। তরি সম্মোহনীর মতো ধীর পায়ে এগিয়ে গেল। দেয়াল ঘেঁষে একটা টেবিল, সম্পূর্ণ টেবিল গোলাপের পাপড়ি দিয়ে ঢাকা। তার উপর একগুচ্ছ টকটকে লাল গোলাপ, একটা লাভ শেপের কেক। কেকের চারিপাশে মোমবাতি জ্বলছে। সে অবাক হয়ে আশেপাশে উকি ঝুঁকি দিল। এসব পাগলামি করা মানুষটা কই? দরজার ছিটকিনি লাগানোর শব্দে সে ঘাড় ঘুরিয়ে তাকালো। নির্ঝর দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, হাত দুটো বুকে ভাঁজ করা, দৃষ্টি তার দিকেই নিবদ্ধ। মরিচবাতির আবছা আলোতে তরি মুগ্ধ হয়ে চেয়ে রইল তার দেখা পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষটির দিকে। মরিচবাতির আবছা আলোতে তরি মুগ্ধ হয়ে চেয়ে রইল তার দেখা পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষটির দিকে। তার চাহনিরত অবস্থায় নির্ঝর শব্দহীন পদধ্বনি তুলে এগিয়ে আসতে লাগলো। তরির দুচোখে মুগ্ধতা বিরাজমান, ঠোঁটের কোণে এলোমেলো হাসি। হাতের চায়ের কাপটা আলগোছে নামিয়ে রাখলো। নির্ঝর কাছাকাছি আসতেই সে বিনা নিমন্ত্রণে তার বুকে ঝাঁপিয়ে পড়ল। নির্ঝর প্রস্তুত ছিল না বলে পড়ে যেতে নিল। কয়েক পা পিছিয়ে চট করেই নিজেকে সামলে ফেলল। পরক্ষণে ভুবন ভোলানো হাসি দিয়ে তরিকে ফ্লোর থেকে উঁচু করে নিজের সাথে মিশিয়ে নিল। চারপাশে যেন বসন্তের মাতাল হাওয়া। তরি মনে করার চেষ্টা করলো এখন বাংলা কোন ঋতু চলে, কিন্তু বাংলা মাসের নাম তার স্মরণে এলো না। তাকে বিন্দুমাত্র বিচলিত দেখা গেল না। সে জানে নির্ঝর কাছাকাছি থাকলে তার প্রতিটা দিন বসন্ত বাতাসে মুখরিত হয়। চারপাশ নতুনত্বে ভরে যায়। অজানা সুরভিত গন্ধে ঢেকে থাকে চারিপাশ। আহা, কি অনাবিল সুখ আর শান্তি। নির্ঝর কয়েক পা এগিয়ে টেবিলটার কাছে গেল। তরিকে হালকা নিচু করতেই সে ফ্লোর স্পর্শ করল। হাত ঢিলে করতেই তরি তার বুক থেকে মাথা তুলল। তরির মুখটা দুহাতে বন্দি করে নির্ঝর অপলক চেয়ে রইল কিছুক্ষণ। তারপর কষ্টে মুগ্ধতা ছড়িয়ে বলল, কংগ্রাচুলেশন ডিঙিরানি।
তরি লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। নির্ঝরের প্রতিটি কথা এত মোহনীয় যে সে সব সময় লজ্জায় সিটিয়ে থাকে। তার কণ্ঠের গভীরতা বুকের অতল স্পর্শ করে, প্রতি মুহূর্তে তাকে ঘায়েল করে। সহসা কিছু বলতে পারে না। নির্ঝর নিচে থেকে ফের বলে উঠল, এই যে আমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য, আমার আমিকে পরিপূর্ণ করার জন্য ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ তোমাকে আমার চারপাশের অক্সিজেনকে বিশুদ্ধ করার জন্য। তুমি আছো বলেই আমি অনাবিল সুখ শান্তি আর হাসি খুশিতে জীবন পার করে দিচ্ছি। তুমি আমার জীবনে না আসলে হয়তো বাঁচতাম, কিন্তু বিশ্বাস করো বাঁচার মতো বাঁচতাম না। তখন তোমায় বুকে জড়িয়ে ঘুমাতে পারতাম না, ভোরবেলা ঘুম ভাঙলে তোমার স্নিগ্ধ মুখচ্ছবি দেখতে পেতাম না, বিষণ্ণ দুপুরবেলা তোমার কণ্ঠ শুনতে পেতাম না, অফিস থেকে ফিরে তোমার গাল ফুলিয়ে রাখা অভিমানী মুখ চোখে পড়তো না, তোমার মাথায় হাত বোলাতে পারতাম না, অকারণে হুটহাট তোমায় জড়িয়ে ধরতে পারতাম না, তোমার চুলের ভাঁজে নিজেকে হারিয়ে ফেলতে পারতাম না, তোমার অযাচিত হাসির প্লাবনে ভেসে যেতে পারতাম না, আরও কত কিছু করতে পারতাম না। তখন আমি জীবন্ত মৃত হয়ে বসবাস করতাম। চারপাশে বিষাক্ত অক্সিজেনে ফুসফুস ভরে যেত। তোমায় না ছুতে পারার ব্যাধিতে ব্যাধিতে একসময় জরাজীর্ণ হয়ে উন্মাদ হয়ে যেতাম। সত্যি বলছি, তখনও এ দেহে প্রাণ থাকতো, কিন্তু আমি বাঁচার মতো বাঁচতাম না। এই যে তুমি তোমার জীবন তরিতে আমাকে একটু জায়গা দিয়েছো, আমায় নিয়ে ভালোবাসার সমুদ্রে তরি ভাসিয়েছো, ঝড় তুফানে আমার হাত শক্ত করে আঁকড়ে ধরছো। কত খুশি হয়েছি আমি জানো তরি, আমার জীবনে এসে আমায় সম্পূর্ণ করা আমার একলা রাজ্যের একমাত্র রানীকে ধন্যবাদ। ধন্যবাদ আমার সম্পূর্ণাঙ্গিনী ডিঙিরানীকে। তরি বাকরুদ্ধ, ফ্যালফ্যাল করে চেয়ে রইল শুধু নির্ঝরের পানে। এই মানুষটা প্রতি মুহূর্তে তার কথার মায়াজালে তাকে অভিভূত করে। তার বাচনভঙ্গির প্রত্যুত্তরে সে বেশিরভাগ সময় কোনো কথা খুঁজে পায় না। আজও তার ব্যতিক্রম হলো না। সে মায়ার চাদরে আগাগোড়া মোড়ানো দৃষ্টি নিয়ে নির্ঝরের বুকে হাত রাখল। সে জানে তার প্রতি নির্ঝরের এই প্রগাঢ় বিশ্বাস আর ভালোবাসা আর মৃত্যু থেকে যাবে। ঋতু এসে সেতু পাল্টাবে, সেকেন্ডের কাঁটা অতিক্রম করে ঘন্টার ঘরে হারাবে, মাসের পর মাস, যুগের পর যুগ কেটে যাবে, চারপাশের অনেক কিছু পরিবর্তন হবে। আকাশের রং পাল্টাবে, শুক্লা দ্বাদশীর চাঁদ কালো মেঘে টুপ করে ঢেকে যাবে। চলার পথে নতুন মানুষ আসবে, অনেকে হারিয়ে যাবে, আরও অনেক কিছুই পরিবর্তন হবে। শুধু পরিবর্তন হবে না নির্ঝর আর তার অনবত ভালোবাসা। তার পবিত্র মনের পরিশুদ্ধ ভালোবাসা দিনকে দিন বেড়ে যাবে। কপালে নির্ঝরের ঠোঁটের উষ্ণ স্পর্শে তরি শিউরে উঠল, সেই সাথে ভাবনায় ছেদ পড়ল। কপালে নির্ঝরের ঠোঁটের উষ্ণ স্পর্শে তরি শিউরে উঠল, সেই সাথে ভাবনায় ছেদ পড়ল। কেউ আর কোনো কথা বলল না। নির্ঝর তাকে টেবিলের কাছে নিয়ে গেল। তরিকে পিছন থেকে আগলে নিয়ে নির্ঝর তাকে ইশারায় কেক কাটতে বলল। এটা কি উপলক্ষে আনা হয়েছে তা তরির অজানা। সে জানতেও চাইল না। মাঝামাঝি থেকে একখণ্ড কেক কেটে সে নির্ঝরের মুখের দিকে বাড়িয়ে দিল। নির্ঝর কবজি ধরে আগে কেকের একটু অংশ তরির মুখে দিল। তারপর তরির হাতের আঙ্গুল শুদ্ধ নিচের মুখে পুরে নিল। তরির ঠোঁট টিপে হাসি আটকানোর চেষ্টা করলো। টিস্যু দিয়ে মুখ মুছে তরির হাত মুছে দিল নির্ঝর। তারপর তাকে টেনে নিয়ে ব্যালকনির ভেতর ঢুকে গেল। ব্যালকনির সবুজ বাতি আজ নেভানো। অন্ধকার ব্যালকনিতে সে তরির হাত টেনে ধরে বসে পড়ল। তরি নিচু স্বরে বলল, ঘুমোবেন না আপনি? নির্ঝর সম্মুখ থেকে দৃষ্টি সরিয়ে তরির দিকে তাকালো। অন্ধকারেও জলজল করছে মেয়েটা। তরির হীরক চূর্ণের ন্যায় ঝলসানো রূপ শুধু তার চোখে পড়ে, নাকি সবার চোখে পড়ে তা সে জানে না, জানতে চায়ও না। সে জানে এই মেয়ের প্রতি তার মুগ্ধতা 1000 বছরেও কাটবে না। নির্ঝরকে চেয়ে থাকতে দেখে তরির চোখ নামিয়ে নিল আর একটু কাজ ঘেঁষে বসল। বলল, সেদিন যদি জ্যোতি আমাকে সত্যিটা না বলতো তাহলে কি করতেন আপনি? আমাকে কি কোনোদিন মুখ ফুটে বলতেন আপনার রাজ্যের রানী আমি? নির্ঝর তরির উপর থেকে চোখ সরালো না। তরিকে কাছে টেনে মুখোমুখি বসালো। তারপর প্যান্টের পকেট হাতড়ে একটা ছোট্ট বক্স বের করলো। তরির বাম হাতটা টেনে নিয়ে তাতে একে একে 5টা আঙ্গুলে 5টি আংটি পরিয়ে দিল। পুরোটা সময় তরি বিস্ময় নিয়ে চেয়ে রইল। তার অনামিকা আঙ্গুলে নির্ঝর ছোট্ট একটা চুমু খেয়ে বলল, এ ধরায় আমার বিশুদ্ধ শ্বাস নেওয়ার জন্য হলেও বলতে হতো, আমাকে আর কিছুটা দিন সত্যিকার অর্থে বাঁচতে হলেও বলতে হতো তোমাকে যে বহু বছর আগে তুমি আমার অস্তিত্ব চুরি করেছ। হয় আমার পুরনো আমিকে ফেরত দাও, না হয় এই প্রেম ব্যাধিতে আক্রান্ত প্রেমিকের দায়িত্ব নাও। যদি দায়িত্ব না নিতাম? মাতাল হয়ে তোমার শহরে হারিয়ে যেতাম। স্মৃতিশূন্য এই আমির দায়িত্ব তুমি বাধ্য হয়ে নিতে। নৌকারানী,
তোমার নৌকা নিয়ে যে নদীতে ভেসে বেড়াবে সেই নদীর একচ্ছত্র আধিপত্য আমার। আমার নদীতে হেসে খেলে আমার দায়িত্ব না নিয়ে কই পালাবে তুমি? তরি হাসল, বাম হাতের আংটিগুলো ডান হাত দিয়ে ছুঁয়ে দিল, ঘুরে বসে দৃষ্টি নিক্ষেপ করলো মধ্যরাতের অন্ধকারের দিকে। কিছুক্ষণ সেদিকে চেয়ে রইল, তারপর কৃতজ্ঞতার সুরে বলল, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ সব কিছুর জন্য, আমাকে এভাবে আগলে রাখার জন্য। আমার জীবন তরি অনেক আগেই আপনার নামে লিখে দিয়েছি, তার হাল ধরার দায়িত্ব আপনার। নির্ঝরও ঘুরে বসল, এক পলক বাইরে তাকিয়ে পুনরায় তরির দিকে তাকালো, একটা হাত বাড়িয়ে বলল, কাছে আসো, পাশে বসো, হাতে রাখো হাত। তুমি ইশারা করলে নামাবো রাত। তরির চোখ উল্টে নির্ঝরের দিকে তাকালো। নির্ঝরের বাড়িয়ে রাখা হাতটা শক্ত হাতে চেপে ধরে বলল, হাউ বচাত, এখন তো রাতি, আর কি রাত নামাবেন? দেখি দেখি আমার ইশারায় দিন নামান তো। নির্ঝর শব্দ করে হেসে ফেলল। কয়েক সেকেন্ড পর তার কাঁধে মাথা রেখে সেই হাসিতে সামিল হলো তরি। পরিশিষ্ট। সুইজারল্যান্ডের জেনেভা শহরে এক পার্কে একটা শিশু আপন মনে খেলছে। সদ্য হাঁটতে শেখা শিশুটি গুটি গুটি পা ফেলে দৌড়ানোর চেষ্টা করছে। তার পেছন পেছন সুদর্শন এক পুরুষ শিশুটিকে মিথ্যে ধাওয়া করছে। শিশুটি ফোকলা দাঁতে খিলখিল করে হাসছে আর এদিক ওদিক ছুটোছুটি করছে। দৌড়তে গিয়ে পড়ে যাওয়ার আগেই পুরুষটি দুহাতে আগলে নিচ্ছে তাকে। হাতের বাঁধন থেকে মুক্ত হয়ে শিশুটি আবার দৌড়চ্ছে। তাদের থেকে একটু দূরে ফুল বিছানো এক বেঞ্চে বসে আছে একটা মেয়ে। পরনের শাড়িটার আঁচল গুটিয়ে সে এগিয়ে গেল। পুরুষটিকে উদ্দেশ্য করে ধমক দিয়ে বলল, নির্ঝর বাবু পড়ে ব্যথা পেলে কিন্তু আপনার খবর আছে। নির্ঝর জোরপূর্বক ছেলেকে কোলে তুলে নিল। হাসি মুখে তার জীবন তরির দিকে চেয়ে বলল, সবসময় আমাকে ধমকানো? আমি কি করলাম? তোমার ছেলেই তো দৌড়াদৌড়ি করছে ডিঙি রানী। ওর পিছন পিছন দৌড়াতে দৌড়াতে আমি নিজেই হাঁপিয়ে উঠেছি। তরি রাখতে নিয়েও রাখল না। নির্ঝরের শার্ট চেপে ধরে পার্কের উত্তর দিকে হাঁটতে লাগলো। ওদিকে মানুষজন একদম নেই। পায়ের নিচে হরেক রকমের ফুল আর সবুজ ঘাস মারিয়ে তারা এগিয়ে চলল। কয়েক পা এগিয়েই তরি মুখ ঘুরিয়ে নির্ঝরের দিকে তাকালো। নির্ঝরের খুশি উপচে পড়া মুখের দিকে চেয়ে তার মুখটাও ঝলমলে হয়ে গেল। ইতিমধ্যেই কেটে গেছে ৭টি বছর। ৬টি বসন্ত বাংলাদেশে একত্রে কাটিয়ে ৭ম বসন্ত কাটাতে তারা প্রথমবারের মতো সুইজারল্যান্ড এসেছে। নির্ঝরের অফিস থেকে ফ্যামিলি ট্রিপের জন্য ভিসা পেতে নির্ঝর তাকে জোর করে বিদেশ আসার জন্য। প্রথম দিকে সে রাজি না হলেও তার শ্বশুর শাশুড়ি আর বাকি সবার জোড়াজুড়িতে সে চলে এসেছে। তরির মনের আকাশ আনন্দে ছেয়ে গেল। সেই আগের মতো আনন্দ আর খুশিতে তারা দিন কাটাচ্ছে। নিনাদ ভার্সিটিতে পড়ছে। সে নিজেও প্রাইভেট ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে। অনার্স শেষ করে ১.৫ বছর একটা প্রতিষ্ঠানে জবও করেছে। নির্ঝর জব করার ক্ষেত্রে তাকে বাধা প্রদান করেনি, উল্টে বরাবর পাশে থেকেছে। কিন্তু ১.৫ বছর ধরে বাচ্চা হওয়ার পর সে নিজে থেকে জব ছেড়ে দিয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে আর চাকরি করবে না। তার এই সিদ্ধান্তও নির্ঝর নামক মানুষটা পরম আনন্দে মেনে নিয়েছে। বড় একটা রেইন ট্রি গাছের নিচে গিয়ে দাঁড়ালো তরি। নির্ঝর দাঁড়িয়ে পড়তেই তাদের ১.৫ বছরের ছেলে রিশারাত শাহরিয়ার কোল থেকে নেমে গেল। মায়ের শাড়ির কুচি টেনে ধরতেই তরি তাকে কোলে তুলে নিল। কপালে চুমু এঁকে বলল, রাত পুচু বাবাকে একটু বুকে দাও তো। নির্ঝর চারপাশে নজর বুলিয়ে তরির কাজ ঘেঁষে এলো। পেছন থেকে আলতো করে জড়িয়ে নিতেই তরি চমকে বলল, কি করছেন? নির্ঝর উত্তর দিল না। এতগুলো বছরেও তরি তুমি করে বলে না, তাকে আপনি করে ডাকে। তরির চমকানো কণ্ঠে আপনি ডাক শুনতে কেন জানি তার বেশি ভালো লাগে, বেশি আপন লাগে। সেজন্য সে বারণ করে না। আজও সে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, হাউ ফানি, কিছুই করছি না। পাবলিক প্লেসে তোমার লাজুক বর কি করতে পারে নৌকারানী? ততক্ষণে রিশারাত জোর করে তরির কোল থেকে নেমে গেছে। তরির ছেলের দিকে নজর দিয়ে বলল, আপনি লাজু? নির্ঝর এক ঝটকায় তরিকে কোলে তুলে নিল। তরির বাধা মানল না। কোলে তুলেই তাকে নিয়ে পাক ঘোরা শুরু হলো। আর তাদেরকে তাদের ছেলে খুশিতে ফেটে পড়ল। হাতে তালি দিতে দিতে সে অস্পষ্টভাবে আধো আধো মুখে বলতে থাকলো। ছেলের কথা শুনে নির্ঝর তরি দুজনে সশব্দে হেসে ফেলল, কারণ তাদের ছেলে সবেমাত্র এই 3টে ওয়ার্ডই শিখেছে।
তাদের তিনজনের হাসিতে মুখরিত হয়ে গেল সুইজারল্যান্ডের আকাশ, বাতাস আর প্রকৃতি।